সেই যন্ত্রণাটা একা নিজের মনের মধ্যে এই 7 মাস বহন করেছে, সে কথা কিন্তু গ্রামের কেউ ভাবল না। এতটাই পাষাণ মনের সেই গ্রাম্য মানুষেরা, তারা কেবল তার অনাচার দেখল। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আজকে আমার বিষয় আশাপূর্ণা দেবী রচিত বিখ্যাত ছোট গল্প অনাচার। তাহলে গল্পে সরাসরি প্রবেশ করার আগে আমরা অন্যান্য গল্পের মতো প্রথমেই জেনে নেব আশাপূর্ণা দেবী সম্পর্কে কিছু কথা। বাংলা সাহিত্য জগতে আশাপূর্ণা দেবী খুব স্বনামধন্য একজন লেখিকা। আশাপূর্ণা দেবীর নাম তোমরা নিশ্চয়ই সকলেই শুনেছ। 1909 খ্রিস্টাব্দে উত্তর কলকাতার এক শহরে তার জন্ম হয়েছিল এবং 1995 খ্রিস্টাব্দে এই শহরেই তার মৃত্যু হয়। ঘুমের মধ্যে গভীর রাতে চিরনিদ্রায় চলে গিয়েছিলেন লেখিকা। এই আশাপূর্ণা দেবী যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আমাদের সমাজে নারী শিক্ষা তেমন প্রচলন ঘটেনি, আর লেখিকার ঠাকুমা ছিলেন ভীষণ সংরক্ষণশীল একজন মানুষ। সেই কারণেই পড়াশোনা, যাকে বলে প্রথাগত শিক্ষা লাভ, সেটা লেখিকার জীবনে হয়ে ওঠেনি। কিন্তু তিনি একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছিলেন, সেখানে বহু ছেলে ছিল এবং সেই ছেলেদের পড়ানোর জন্য প্রতিদিন গৃহে শিক্ষক আসত, আর সেই শিক্ষকের পড়া শুনে নিতেন তিনি পাশের ঘর থেকে। এইভাবেই তার শিক্ষা হয়েছে, শিক্ষা জীবনটা কেটেছে বলা যেতে পারে। তার পিতা ছিলেন একজন কমার্শিয়াল আর্টিস্ট, আর মাতা সরলা দেবী ছিলেন একজন আধুনিক মনস্কা নারী, তৎকালীন সমাজের একজন আধুনিক মনস্কা নারী, যিনি বিভিন্ন পত্রপত্রিকা, মানে সেই সময় যে পত্রপত্রিকাগুলো প্রচলিত ছিল সেই পত্রপত্রিকা, বিভিন্ন গল্প, বিভিন্ন উপন্যাস খুব ভালো করে পড়তেন। বলতে গেলে একজন সাহিত্যপ্রেমী মানুষ ছিলেন তিনি। আর সেই সুবাদেই আশাপূর্ণা দেবীরও এই সাহিত্য জগতে বিচরণ। তিনিও মায়ের বহু বই নিয়ে লুকিয়ে পড়েছেন এবং আমাদের সমাজের এই যে নারী শিক্ষাকে সরিয়ে রাখা, নারীদের যে শিক্ষার আলো থেকে বঞ্চিত করা, এটা লেখিকাকে অত্যন্ত কষ্ট দিয়েছিল এবং সেই কারণেই সম্ভবত নারী শিক্ষা বা নারী স্বাধীনতাই পরবর্তী জীবনে তার লেখার প্রধান বিষয় হয়ে উঠেছিল। লেখিকার অন্যতম দুটো উপন্যাস প্রথম প্রতিশ্রুতি এবং সুবর্ণলতা, এছাড়া বকুল কথা নামের একটা উপন্যাসও প্রচণ্ড খ্যাতি লাভ করেছিল। এই প্রথম প্রতিশ্রুতি, বকুল কথা এবং সুবর্ণলতা, এই তিনটি উপন্যাস বিখ্যাত ত্রয়ী উপন্যাস নামে পরিচিত। এছাড়াও তিনি বহু ছোট গল্প রচনা করেছেন। তার বিখ্যাত ছোট গল্প ডেলি প্যাসেঞ্জার এবং সর্ষে ও ভূত। এছাড়াও তিনি বহু ছোট গল্প, বহু উপন্যাস তিনি লিখেছেন। লেখিকার বিবাহ হয়েছিল সম্পূর্ণ সাহিত্যরস বঞ্চিত এক পরিবারে। কিন্তু তাহলে কি হবে? তার স্বামী ছিলেন এমনই একজন মানুষ যে শুধুমাত্র তার সাহায্যের জন্যই আজকে সাহিত্য জগতে যে স্থানটা আশাপূর্ণা দেবী অর্জন করেছেন সেটা তার পক্ষে সম্ভব হয়েছিল। স্বামী তাকে বহু রকমের বই এনে দিতেন এবং কলকাতায় চাকরি সূত্রে যখন তিনি চলে আসেন তখনও তাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন এবং উৎসাহ জুগিয়েছেন তিনি, যার ফলেই বিভিন্ন রকম সাহিত্যের পুরস্কারও আশাপূর্ণা দেবীর প্রাপ্য হয়েছিল। তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছেন, তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন, রবীন্দ্র পুরস্কার লাভ করেছেন, ইত্যাদি বহু পুরস্কার তিনি লাভ করেছিলেন। যাই হোক, এরকম একজন লেখিকা শুধুমাত্র বাংলা সাহিত্য ছাড়া, বাংলা ভাষা ছাড়া আর কোনো ভাষা সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান ছিল না তার। সম্পূর্ণ বাংলা ভাষায় রচিত তার সমস্ত গ্রন্থ, সেখানে অন্য কোনো ভাষার কোনো রকম স্পর্শ নেই। যাই হোক, আমাদের আজকের গল্প অনাচার। চলো আমরা গল্পটা পড়ি এবং তারপরে আমরা এই গল্পের ব্যাখ্যা বা বিশ্লেষণগুলো করব। সুভাষ কাকিমার নামে একেবারে ছিছিকার পড়ে গেল। মেয়ে মানুষ যে এত বড় কঠিন প্রাণ হতে পারে এ যেন ধারণার অতীত। তার মানে সুভাষ কাকিমা, মানে সুভাষ তার নাম নয়, আগেকার দিনে পুরুষের নাম নিয়ে তার স্ত্রীর পরিচয় হতো, এই জন্যই এখানে এরকম একটা
শব্দ ব্যবহার করেছেন লেখিকা। যেহেতু পুরুষের জন্যই তার পরিচয়, তার নিজস্ব পরিচয় খুব একটা সমাজে দেওয়া হতো না বা পেত না, সমাজে পরিচয় সেভাবে তাদের ছিল না, সেই কারণেই এইভাবে তিনি শুরু করলেন, সুভাষ কাকিমা। মানে সুভাষ নামক কোনো ব্যক্তির স্ত্রী, যাকে কাকিমা বলে ডাকছেন গল্পকথক, তিনি সুভাষ কাকার স্ত্রী অর্থে সুভাষ কাকিমা। ওকে, সুভাষ কাকিমার নামে একেবারে ছিছিকার পড়ে গেল। মানে তিনি এমন একটা কাজ করেছেন যে সমগ্র দিকে, সমগ্র জায়গায় ছিছি রব উঠেছে সুভাষ কাকিমার নামে। মেয়ে মানুষ যে এত বড় কঠিন প্রাণ হতে পারে এ যেন ধারণার অতীত। মানে কঠিন প্রাণ হওয়ার অধিকার শুধুমাত্র পুরুষের, মেয়েদের কঠিন প্রাণ হওয়ার কোনো অধিকার নেই, হওয়া উচিত নয়, হতে পারেই না, এমনই ধারণা সেই সমাজের ছিল। মেয়ে মানুষ কেন, কোনো মানুষের পক্ষেই কি সম্ভব? যে কঠোর কাজ মানুষের পক্ষেই অসম্ভব, তেমন কাজ যদি কোনো মেয়ে মানুষে অম্লান বদনে করতে পারে তাহলে তাকে লোকে কী না বলবে। মেয়ে মানুষ শব্দটা ব্যবহার করেছেন লেখিকা। আমরা সাধারণত মেয়ে মানুষ এরকম শব্দ খুব একটা পাই না। যাই হোক, এক্ষেত্রে মেয়েদের তুচ্ছ তাচ্ছিল্য করা হতো বলেই এই শব্দটার কিন্তু ব্যবহার। বলছেন মেয়ে মানুষ কেন, কোনো মানুষের পক্ষেই এই কঠোর, মানে এতটা কঠোরতা সম্ভব নয়। আর সেরকম কাজ যদি কোনো মেয়ে মানুষ করে, কোনো মহিলা করে অম্লান বদনে, মানে কোনো বিকার নেই, নির্বিকার চিত্তে, তাহলে তা তো একেবারেই সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। কতটুকুই বা বলতে পারবে। আমার নিজের কাকিমা আর মা বাড়ি এসে দালানে পা ছড়িয়ে বসে পড়লেন, বোধহয় মনের ওপর এত বড় একটা ধাক্কা সামলাতে। বোঝা যাচ্ছে কোনো একটা ঘটনা ঘটেছে। গল্পকথকের মা এবং কাকিমা কোনো একটা ঘটনাস্থল থেকে বাড়ি ফিরে এসেছেন এবং এসে দাওয়ায় পা ছড়িয়ে বসেছেন। কথকের ধারণা মনে হয় সাংঘাতিক কোনো একটা ধাক্কা পেয়েছেন এবং সেই ধাক্কাটা সামলাতে, কোনো একটা ঘটনার ধাক্কা হয়েছে, সেই ঘটনার ধাক্কাকে সামলাতে বসে পড়েছেন। সুভাষ কাকিমারা আমাদের জ্ঞাতি নয়, কাজেই অশৌচের বালাই নেই। জ্ঞাতি মানে আত্মীয়, বিশেষ আত্মীয়। বলছে আমরা জানি যে বাবার দিক থেকে যদি কারোর মৃত্যু হয় তাহলে অশৌচ হয়, সেই জন্য জ্ঞাতি বলতে বাবার আত্মীয়দের কথাই বলা হয় স্বভাবত। কাজেই অশৌচের বালাই নেই, কোনো বালাইও এদিকে নেই। তাছাড়া মৃত্যুবাড়ি থেকে ফিরে সধবা মানুষের নাকি তক্ষুনি স্নান করতে নেই। তৎকালীন সমাজের নিয়ম ছিল মৃত্যুবাড়ি থেকে ফিরে সধবাদের স্নান করতে নেই। তৎকালীন সমাজে সধবাদের প্রতি প্রচুর আচার নিয়মকানুন ছিল, এখন তো আস্তে আস্তে ছোট হতে হতে নিঃশেষ হতে চলেছে। যাই হোক, তাই মা কাকিমা কাপড় ছেড়ে বসেছেন, সেই কারণেই গল্পকথকের মা এবং কাকিমা কাপড় ছেড়ে বসেছেন। পিসিমা একেবারে ঘাট থেকে একটা ডুব দিয়ে ফিরলেন। বোঝাই যাচ্ছে পিসিমা ডুব দিয়েছেন যখন তিনি অবশ্যই সধবা নন, বিধবা। উঠোনে দাঁড়িয়ে ভিজে থানের আঁচলটা নিংড়ে সেই নিংড়ানো জলটুকু দিয়ে পা ধুয়ে দালানে উঠে পিসিমা চাঁচা ছোলা মাজা ঘষা গলায় বলে উঠলেন, যাক, এতদিনে গিরিন খুড়োর হাড় কখানা জুড়ল। আহা, আজন্ম দুঃখী, রোগে শোকে জর্জর দেহখানা টিকে ছিল শুধু পরমায়ু ফুরোয়নি বলেই, নইলে মরেই তো ছিলেন। মানে বোঝাই যাচ্ছে যে ভদ্রলোক মারা গেছেন সেই ভদ্রলোকের নাম গিরিন, আর গিরিন খুড়ো মানে পিসিমা তাকে খুড়ো মশাই বলে ডাকছেন। কাজেই গল্পকথকের কাকিমা হবে সুভাষ কাকিমা, বোঝাই যাচ্ছে। গিরিন খুড়োর হাড় খকানা জুড়ালো, মানে খুব কষ্ট পাচ্ছিলেন ভদ্রলোক, বোঝা যাচ্ছে। বলছেন যে সারা জন্ম তিনি দুঃখ পেয়েছেন, শোকে শোকে তার হাড় কখানা জর্জর হয়ে গিয়েছিল, দেহখানা টিকে ছিল কোনো রকমে, প্রাণটা যায়নি, কারণ পরমায়ু যেটা আয়ু সেটা বেরোয়নি বলে। আলনা থেকে শুকনো মটকার থানখানা পেরে নিয়ে পড়ে মার কাছাকাছি বসে পড়ে থানের আঁচলখানা দিয়েই ন্যাড়া মাথাটা ঘষে মুছতে লাগলেন পিসিমা। এই যে একটা সমাজের দৃশ্য, একজন বিধবা মানুষ, তার পরনে সাদা থান এবং মাথা ন্যাড়া, এটা একটা বিষয়। আগেকার দিনে মানে সেই সময় সমাজে খুব ছোটোবেলায় মেয়েদের বিয়ে হয়ে যেত এবং বিয়ে হতো তার থেকে মানে ডবল বয়সী কোনো পুরুষের সাথে। স্বভাবতই অনেক আগে তার মৃত্যু হতো এবং সেই মহিলারা বেশিরভাগ সময়ই তারা আবার পিতৃলয়ে ফিরে আসতেন, বাবার গৃহেই বাস করতেন এবং তাদের চুল ছেটে দেওয়া হতো। চুল রাখা নাকি বিধবাদের উচিত নয়, পাপ, এরকম একটা বিষয় তখনকার সমাজে ছিল। তা সেই ক্ষেত্রেই ন্যাড়া মাথা থাকতো।
সেই ন্যাড়া মাথাটা আঁচল দিয়ে ঘষে ঘষে মুছছেন পিসিমা। মা নিঃশ্বাস ফেলে বললেন, মানুষ জন্ম হয়ে পর্যন্ত এমন সর্বনেশে কথা কখনো শুনিনি ঠাকুরঝি। তুমি তো সেদিনের মেয়ে বউ, তুমি শোনোনি সে কিছু মস্ত কথা নয়, জগতের কেউ কখনো শুনেছে? গল্পকথকের মা আশ্চর্য হয়ে বলছেন যে মানুষ জন্ম হয়ে তিনি শোনেননি। পিসিমা তাকে আবার থামিয়ে দিয়ে বলছেন, তুমি তো সেদিনের বউ, মানে সেদিনের মেয়ে, সবে জন্ম হয়েছে, আমরা তোমার থেকেও আগে জন্মেছি, আমরা শুনিনি, কোনো মানুষ কখনো শুনেছে কিনা সন্দেহ, এমন কথা বলছে। কাকিমা বললেন, আমি শুধু ভাবছি পারলো কি করে, প্রাণ ছিঁড়ে পড়লো না? একদিন নয়, 8 দিন নয়, 6-7 মাস এই দুরন্ত সংবাদ চেপে রেখে স্থির থাকা, উফ, ভাবাই যায় না। বোঝা যাচ্ছে ঘটনাচক্রে সুভাষ কাকিমা এমন একটা কাজ করেছেন। কি কাজ করেছেন? কোনো একটা সংবাদ চেপে রেখেছিলেন, দুরন্ত সংবাদ, মানে সাংঘাতিক সংবাদ, যে সংবাদ চেপে রাখা যায় না বা চাপাটা অন্যায়, পাপ। পাষাণে তৈরি বুক, বললেন মা। কাকিমা এই কথাগুলো বলেছেন, এবার পাষাণে তৈরি বুক বললেন কে? না, মা। পিসিমা বললেন, ওগো, কার ভিতরে কি থাকে সে শুধু সময় এলেই ধরা পড়ে। সুভাষ ছোড়া যখন ছিল তখন মনে হতে বুঝি এমন ভালোবাসাবাসি আর জগতে নেই, তারপর ছোড়া হঠাৎ চলেই বা গেল কেন, তাই বা কে বলবে। আমার মনে হচ্ছে বউয়ের ভেতরের অন্য গুণ টের পেয়ে সুভাষ মনের ঘেন্নায় চলে গেছিল। পিসিমা বলছেন যে সুভাষ নামক ভদ্রলোক বহুদিন দেশ ত্যাগ করেছেন বা বাড়ি ছেড়ে চলে গেছেন, কিন্তু কেন চলে গেছে সেটা কোনো কারোরই জানা নেই। পিসিমার মনে হচ্ছে যে বউয়ের অন্য কোনো গুণ ছিল, মানে একটু ইঙ্গিত করছেন চরিত্রের প্রতি ভদ্রমহিলার, যে নিশ্চয়ই কোনো খারাপ দোষ ছিল কিংবা তো তার চরিত্রে কোনো স্খলন ছিল, সেই জন্যই সুভাষ বুঝতে পেরে চলে গেছে, এটা পিসিমা বলছেন। মানে বোঝা যাচ্ছে যে তৎকালীন সমাজে মানে যে মহিলারা নিজেই একটা দুর্ভাগ্যের মধ্যে পড়েছিল, তারা অন্যের সুখটাকে দেখে খুব একটা সুখী হতে পারতো না, তারা অন্যের সমালোচনা করেই দিন কাটাতো। এতটা দীর্ঘ জীবন তারা কি করবে, শুধু সমালোচনা করেই কেটে যেত। আর যেহেতু বিদ্যাটা তাদের ভেতরে ছিল না, শিক্ষা ছিল না, ফলে সেই শিক্ষিত আধুনিক মননও তাদের তৈরি হয়নি। কাজে এই ধরনের মানসিকতা তাদের থাকবে, এটাই সহজ কথা। যাই হোক, জানি এই সমালোচনার আগুন সহজে নিভবে না, মানে গল্পকথক বলছে সমালোচনা চলছে প্রচুর পরিমাণে। কার জন্য? না, সুভাষ কাকিমার সমালোচনা। মানুষকে ধিক্কার দেবার যত রকমের ভাষা আছে সব এরা একে একে ব্যবহার করবেন। ধিক্কার দেওয়া মানে ধিক ধিক করা, নিচু প্রমাণ করা, তার জন্য যত ভাষা আছে সব এরা প্রমাণ করেই ছাড়বে, এমন একটা বিষয়। শেষ পর্যন্ত সংসারের কাজের তাড়ায় যদি ওঠে, মানে এরা গল্পটা আজকে থামবে না, এরা গল্প বলতে এই ধিক্কার বিষয়টা সারাদিন চলবে, যদি ওঠে তা একমাত্র কাজের তাড়নায়, মানে কাজ আছে তাই। চুপচাপ খানিক শুয়ে অবেলায় অন্যমনাভাবে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ দুপুরে শোয়ার পর অন্যমনাভাবে বেরিয়ে পড়েছে লেখক। আজ রবিবার, রাত্রির ট্রেনেই কলকাতায় ফেরার কথা। ভালো করে দেখো, কলকাতায় ফেরার কথা, অতএব খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে গল্পকথক এই গ্রামের বাসিন্দা নয়, সে কলকাতায় থাকে, গ্রামে এসেছে এবং আবার কলকাতায় তার ফিরে যাওয়ার কথা, কিন্তু কিছুতেই যেন ইচ্ছে হলো না। এতটা একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার যে সে টানছে। সারাদিন সুভাষ কাকিমা সম্বন্ধে আলোচনা শুনতে শুনতেই বোধ করি এত ক্লান্ত হয়ে পড়েছি। নিস্তরঙ্গ গ্রাম্য জীবন, সামান্য একটু সমালোচনার বস্তু পেলে এরা আষ্টে পৃষ্ঠে তার সদ্ব্যবহার না করে ছাড়ে না। খুব সুন্দর কথা, নিস্তরঙ্গ গ্রাম্য জীবন, কোনো ঢেউ নেই, তরঙ্গ নেই, একেবারে গ্রামের আটপৌরে জীবন এই মহিলাদের বা পুরুষদেরও। সামান্য একটু আলোচনার বস্তু পেলে এরা আষ্টে পৃষ্ঠে তার সদ্ব্যবহার না করে ছাড়ে না। আসলে গ্রামের বাইরের সমস্ত কিছু এই গ্রামের মানুষের কাছে অজানা, তারা কিছুই জানে না। সেখানে কোনো আধুনিক জগতের প্রবেশ নেই, সেখানে বইপত্র নেই, সেখানে কোনো রকমভাবেই বাইরের খবর পৌঁছায় না। তাহলে আলোচনার বিষয় হবে গ্রাম, এটাই স্বাভাবিক। তাই কোনো রকম একটা আলোচনার বস্তু যদি এরা পায় তাহলে আষ্টে পৃষ্ঠে মানে একেবারে আটপিঠ বেঁধে ফেলে, এবং এর সদ্ব্যবহার মানে ওইটুকু পেয়েছে তাকে একেবারে রসিয়ে উপভোগ করতে হবে, না করে এরা ছাড়ে না। সে জায়গায় এত বড় একটা সাংঘাতিক ব্যাপার। এরপর সুভাষ কাকিমাকে কোন প্রায়শ্চিত্তে শুদ্ধ হতে হবে কে জানে, এটা গল্পকথকের ভাবনা। আচ্ছা, সুভাষ কাকিমা কি কোনো গর্হিত অপরাধ করেছেন? গর্হিত মানে সাংঘাতিক, একেবারে নিচে নেমে যাওয়ার মতো কোনো একটা কাজ কিনা, নাকি কুল ধর্ম নষ্ট করেছেন, মানে তার কুল ধর্ম, তার যে
ধর্ম, তার যে জগৎ, সেটা নষ্ট করেছেন কিনা? না, সামাজিক কোনো অনাচার করেছেন। অনাচার মানে যে আচারটা সমাজ বিরুদ্ধ, তাকে অনাচার বলা হয়। করেছেন, কি যে করেছেন সে কথা বলা বড় শক্ত। যা করেছেন সে কাজ বোধহয় কেউ কখনো করেনি, তাই সে অপরাধের প্রায়শ্চিত্ত সম্বন্ধে কোনো আলোচনা এখনো হয়নি। বলছেন যে কাজটা করেছে সেটা অন্যায় কিনা, সেটা অনাচার কিনা, সেটা গর্হিত কিনা, সেটা গল্পকথক জানে না, বা কেউই হয়তো জানে না, কিন্তু সেটা যে কেউ কখনো করেনি এটাই আলোচনার বিষয়। মানে ব্যাপারটা হঠাৎ নতুনভাবে ঘটেছে। ফিরতি পথে দেখি দীনেশ রায়ের বৈঠকখানার উঁচু রোয়াকে বসে জনকতক মিলে ওই আলোচনাই চালাচ্ছে। গল্পকথক রাস্তা দিয়ে চলছেন। দীনেশ রায় নামক কোনো এক গ্রামের ব্যক্তি তার বৈঠকখানা মানে বসার ঘর, তার উঁচু রোয়াকে বসে, মানে বাইরে যে দালান সেখানে বসে গ্রামের জন কয়েক মিলে সেই একই আলোচনা চলছে। রোয়াকের সিঁড়িতে 3-4টে হ্যারিকেন লণ্ঠন নিবু নিবু অবস্থায় কমিয়ে বসানো আছে। গ্রামে ইলেকট্রিক ব্যবস্থা তখনও আসেনি, আর কেরোসিন বাঁচানোর জন্য একটু কমিয়ে দেওয়া হয়েছে আলোগুলো। অন্ধকারে ঠিক চেনা কাউকেই যাচ্ছে না। শুক্লপক্ষে কেরোসিন খরচের দরকার বড় হয় না। আচ্ছা, আমরা শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ এই দুটো পক্ষের কথা তোমরা শুনেছ। অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, তাকে বলা হয় শুক্লপক্ষ। আবার কৃষ্ণপক্ষ থেকে আবার অমাবস্যায় ফিরে আসার যে টাইম পিরিয়ডটা, তাকে বলা হয় কৃষ্ণপক্ষ। এই যে সময়টা, শুক্লপক্ষে চাঁদের আলোটা একটু থাকে আর কি পথে। শুক্লপক্ষে খুব একটা কেরোসিনের খরচ দরকার হয় না, মানে কেরোসিনের আলো দরকার হয় না খুব একটা, আলো সামান্য দেখা যায়। রাত বিরেতে পথ হাঁটতে একটা লাঠি ঠকঠকি যথেষ্ট। লাঠি ঠকঠক করতে হয় কারণ গ্রাম্য পথ, সাপখোপের আড্ডা হতে পারে, কিংবা কোনো জন্তু জানোয়ারও যদি থাকে, মানে শেয়াল টেয়াল, তারাও লাঠি ঠকঠকের শব্দে পালিয়ে যাবে। এটা স্বভাবত বিভিন্ন জীবজন্তু যারা, মানে মানুষ নয়, জন্তু পশু, তারা কিন্তু ভীতু সম্প্রদায়ের হয়। তারা কিন্তু সহজে কাউকে আক্রমণ করে না, আত্মরক্ষার জন্য তারা মানে আগে আক্রমণ করে, অথবা যারা একেবারেই নরখাদক তাদের কথা আলাদা। যাই হোক, কিন্তু আজকের কথা স্বতন্ত্র। স্বতন্ত্র মানে একটা পৃথক আজকের বিষয়টা। আজ গ্রামে একটা মৃত্যু ঘটে গেছে। আজ সন্ধ্যার পর থেকে পথে বেরোতে হাতে একটু আগুনের ছোঁয়া থাকা ভালো। সমাজটা অনেক পিছনে, মানে পড়ে আছে। যে সময়ে দাঁড়িয়ে লেখিকা গল্প লিখছেন সেই সমাজটা অনেকটা পিছনে। কোনো মানুষ মারা গেলে তার যতক্ষণ না শ্রাদ্ধ শান্তি হয়, বলা যায় যে, মানে বলা হয় সমাজে তার আত্মা যে ওই এলাকায় ঘোরাফেরা করে। সেই কারণে আলো বা আগুন যদি সাথে থাকে ভয়ের কিছু নেই, কারণ প্রেতাত্মারা আগুনকে ভয় পায়। গ্রামের লোকের অন্ধকারে চোখে মানিক জ্বলে। গ্রামের লোকরা তো ওই পথে চলে অভ্যস্ত, তারা অন্ধকারেও পথ চলতে পারে। আমাকে দেখেই দীনেশ রায় হাঁক দিলেন, কে যাচ্ছে ওখানে, মনতোষ নাকি? খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু দীনেশ রায় চিনতে পেরেছেন মনতোষকে, তাই গল্পকথক এই কথাটা বললেন। বাধ্য হয়ে এগিয়ে গেলাম। বাধ্য হয়ে মানে ইচ্ছাই ছিল না ওই আলোচনার জায়গায় পা দেন, কিন্তু বাধ্য হয়ে এগিয়ে গেছে, কারণ একজন বয়স্ক মানুষ তাকে ডাকছে, যেতেই হবে, রেসপেক্টটুকু তাকে দিতে হবে। দীনেশ রায় বললেন, আজকের দিনে একটা লণ্ঠন নিয়ে বেরোনি কেন বাবাজি? বললাম, বিকেলে বেরিয়েছি। বাবাজি মানে স্নেহ অর্থে, বাবা অর্থে। বিকেলে বেরিয়েছে আলো থাকতে। আচ্ছা বসো একটু, এই সুরেন্দা তো তোমাদের দৌড় দিয়ে যাবেন, একসঙ্গে যেও, আলো ধরে দাঁড়িয়ে দেবেন অখন। অখন মানে এখন, গ্রাম্য ভাষায় অখন। বলছে সুরেন্দা তোমার বাড়ির সামনে দিয়ে যাবে, আলো দেখিয়ে দেবে। দরকার হবে না বলে চলে যাচ্ছিলাম, কিন্তু যেতে দিচ্ছে কে? দীনেশ রায় উদার কণ্ঠে বলে উঠলেন, তোমার দরকার নেই, আমার দরকার আছে। আমি তোমায় একা আধারে ছেড়ে দিতে পারি না। আধার মানে অন্ধকার। এসো এসো। তারপর আজ আর ফিরবে না বুঝি? মানে সে না চাইলেও উপযাচক হয়ে উপকার করার একটা প্রবণতা গ্রামের মানুষের। যাই হোক, সেরকম কারণ। এবার বলছে আজ আর ফিরবে না, মানে সকলে জানে সে ফিরে যায় রোববার বিকালে, কিন্তু ফিরছে না। আগে না, কাল যাব। কাল ছুটি আছে নাকি? না, ছুটি কিসের? তবে জানি উত্তর দেবার স্পষ্ট অনিচ্ছা দেখেও এরা প্রশ্ন করতে ছাড়বেন না, এই এদের বিশেষত্ব। মানে অহেতুক কৌতূহল। মানুষটা চাইছে না কি চাইছে বোঝার দরকার নেই, প্রশ্ন করলেই হলো, সময় কাটানো যাবে। এই হচ্ছে গ্রামের মানুষের চাল, হালচাল। যাই হোক, বললাম এমনি গেলাম না আজ, ভালো লাগলো না। কথাটা
উত্তরটা দিল বাধ্য হয়ে। দীনেশ রায় একটু উচ্চাঙ্গের হাসি এসে বলল, ভালো আর লাগবে কোথা থেকে, দেখে শুনে তাজ্জব বনে গেছো একেবারে। কি বলো, সুভাষের স্ত্রীর কীর্তিকলাপ শুনলে তো? শুনলাম। বলি তোমরা তো কলকাতায় থাকো হে, অনেক রকম কেতা দেখা অভ্যাস। কেতা মানে ক্রেতা, যারা কেনে, মানে ক্রেতা বিক্রেতা, কেনা বেচা হয় কলকাতায়, এটাই বলতে চাইছে। এমন কেতা দেখেছো সেখানে, মানে এমন কোনো মানুষকে কি সেখানে দেখেছো, এরকমটাই বলছে। বিনীতভাবে বললাম, আজ্ঞে না। সুরেন সরকার গলা ঝেড়ে বললেন, সাফাই শুনলে তো, বলে কিনা বুড়ো মানুষটার মনে দাগা লাগবে, তাই। দাগা মানে কষ্ট। শ্বশুরে, আর সাফাই মানে কোনো একটা উত্তরের, মানে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়া, সাফাই গাওয়া যাকে বলে, মানে কোনো একটা কাজ করা হয়েছে এবং তার করার কারণ দর্শানো, তাকেই সাফাই বলা হয়। যাই হোক, বলি পারলি কি করে তুই, সরি, বলে কি না বুড়ো মানুষটার মনে দাগা লাগবে বলে, তাই। দাগা মানে কষ্ট হবে। শ্বশুরের জন্যে প্রাণ ফেটে মরে যাচ্ছিলেন, ছেলে ভুলানো আর বলে কাকে। বলি তুই পারলি কি করে তাই বল। অসৎ মেয়েদের রীতির কথা ছেড়ে দাও সুরেন্দা, তারা কি পারে আর না পারে, মানে সুভাষ কাকিমাকে তকমা লাগিয়ে দেওয়া হলো কি না অসৎ মেয়ে মানুষ। খবরটা বুড়োর কানে উঠলেই তো মাছ খাওয়া শাড়ি পরা ঘুচে যেত, মাথার মধ্যে হঠাৎ একটা যন্ত্রণা, সরি বলছে খবরটা বুড়োর কানে উঠলেই তো মাছ খাওয়া শাড়ি পরা ঘুচে যেত। অর্থাৎ তৎকালীন বিধবাদের তো বৈধব্য মানেই নানান আচার, শাড়ি পরা ঘুচে যাবে, রঙিন শাড়ি আর পরতে পারবে না, সম্পূর্ণ থান পরতে হবে। থান মানে ধুতি কাপড় যেগুলো পুরুষরা পরে, সেগুলোই শাড়ি করে পরতে হবে। এখন তো তাও পাড় দেওয়া পরে, বা তা পরবর্তীকালেও পাড় দেওয়া ধুতি পরতো, কিন্তু সেই সময় পাড় দেওয়া একেবারে থান কাপড় পরতো, মানে কমপ্লিট সাদা। বলছে যে তার মাছ খাওয়ার লোভ এবং রঙিন শাড়ি পরার লোভ, সেই জন্য সে এইটা চেপে রেখেছিল ঘটনাটা। বোঝাই যাচ্ছে তার স্বামীর মৃত্যুর সংবাদ, কারণ বৈধব্যের ব্যাপার। মাথার মধ্যে হঠাৎ একটা যন্ত্রণা বোধ করলাম, মানে গল্পকথক মাথার মধ্যে যন্ত্রণা বোধ করছে, কথাগুলো ভালো লাগছে না তার, বোঝা যাচ্ছে। এই অংশে বোঝা যায় যে গল্পকথকের চরিত্রটা কীরকম, সহজেই তোমরা বুঝতে পারছো। গ্রাম্য পরিবেশের অশিক্ষিত মানুষের মতো সমালোচক নয় গল্পকথক, তার মনটা অন্যান্য, মানে বেশ আধুনিক, সে কলকাতায় পড়াশুনো করেছে, কাজে বোঝা যাচ্ছে তার মনটা ওরকম একটা ক্ষুদ্র মানসিকতায় গড়া নাই, সেই কারণেই সে এই ধরনের কথাগুলো মেনে নিতে পারছে না। সমালোচনা, ওই ধরনের সমালোচনা সে করতে পটু নয়, অভ্যস্ত নয়। যাই হোক, বললাম, আচ্ছা কাকা আমি চলি। আধারেই চললে? হ্যাঁ, নেমে পড়লাম। খুব খেয়াল করো, একটু আগেই ওই দীনেশ কাকা কি বলেছিল, তুমি চাইলেই আমি যেতে দিচ্ছি, মানে জোর, একটা জবরদস্তি। কিন্তু এবার বলছে আধারেই চললে, মানে এবার কিন্তু ছেড়ে দিচ্ছে। কারণ কি, একটু রসালো আলোচনা তার করা হয়ে গেছে তার সাথে, তার মনের একটা শান্তি হয়েছে, না ঘটনাটা নিয়ে বেশ আলোচনা করেছি, এবার ছেড়ে দেওয়া যাক। আসলে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্যই তাকে বসিয়ে দেওয়া, মানে এই রকম মানসিকতার সমাজ তখন ছিল, এটাই লেখিকা বলতে চাইলেন। হ্যাঁ, নেমে পড়লাম। দীনেশ রায় চেঁচিয়ে বললেন, বলি পৈতে গাছাটা গলায় আছে তো হে, নাকি কলকাতার ফ্যাশনে ধোবার বাড়ি পাঠিয়ে দিয়েছ? একটু কটাক্ষ করতেও ছাড়লে না। বলছে তোমার পৈতে গাছাটা গলায় আছে তো, নাকি কলকাতায় ফ্যাশন করতে গিয়ে সেটা খুলে ধোবার বাড়িতে পাঠিয়ে দিয়েছো, মানে ধোবা মানে কাছে যারা, সেখানে পাঠিয়ে দিয়েছো কাচতে। গাছতলা দিয়ে যাওয়া মানো না তো কিছু, মৃত আত্মা 3 দিন 3 রাত জায়গা ছেড়ে নড়তে চায় না, ঘুরে বেড়ায়, বুঝলে? গাছতলা দিয়ে যেতে যেতে আবার বাড়ির বিপরীত দিকে ঘুরলাম। গাছতলা দিয়ে যাচ্ছিল, কিন্তু বাড়িতে ফিরতে মন চাইল না, আবার উল্টো দিকে হাঁটতে শুরু করলো। মৃত আত্মা জায়গা ছেড়ে না নড়ে যদি 3 দিন ধরে সেইখানেই ঘুরে মরে, তাহলে গিরিন ঠাকুরদার আত্মাও নিশ্চয়ই কাছে পিঠি কোথাও ঘুরছে, এসব ঘটনা টের পাচ্ছে, এসব আলোচনা শুনতে পাচ্ছে। কি হচ্ছে সে আত্মা, সন্তুষ্ট, নাকি এসব গ্রাম্য বৃদ্ধদের মতো ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে চাইছে? গল্পকথক নিজের মনের মধ্যে কতগুলো প্রশ্ন তৈরি করছে। বলছে যদি এমনটাই হয়, 3 দিন 3 রাত মৃত আত্মা যদি না যায়, মানে তার যদি শান্তি না হয়, ওখানেই যদি ঘোরে, তাহলে ঠাকুরদা, মানে গিরিন ঠাকুরদার আত্মাও নিশ্চয়ই এখানে ঘুরছে, এই সমস্ত আলোচনা সে শুনছে। তাহলে কি হচ্ছে তার মনের মধ্যে, তার সে শান্তি পাচ্ছে, না সে প্রচণ্ড রেগে যাচ্ছে, ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে চাইছে, মানে প্রচণ্ড রেগে গিয়ে ওই বৌমাকে, তার সুভাষ কাকিমাকে অভিশাপ দিতে চাইছে, সে জানতে চাইছে।
নিজের মনের মধ্যে আসছে প্রশ্নটা। সুভাষ কাকিমার প্রতি খুব বেশি স্নেহভাব তো কখনো দেখিনি তার, মানে ওই গিরিন ঠাকুরদার কথা বলা হচ্ছে, তার যে শ্বশুর, সুভাষ কাকিমার যে শ্বশুর, শ্বশুরের সাথে বৌমার কোনো স্নেহ ভাব কখনো গল্পকথক দেখেনি, মানে বৌমাকে যে তিনি খুব ভালোবাসতেন এমনটা দেখা যায়নি। তাছাড়া সুভাষ কাকিমা সিনেমা হুজুক করে বোম্বে চলে যাওয়া পর্যন্ত তিনি তো যতদূর নয় ততদূর খিটখিটে হয়ে গিয়েছিলেন, পুত্রবধূর উপরেও কম খাপ্পা হননি। অবশ্য দোষ দেওয়াও যায় না, এখানেও একটা সমাজের চিত্র পাওয়া গেল। বলছে সুভাষ কাকা সিনেমা হুজুক করে কোথায় চলে গিয়েছিল? বোম্বে চলে গিয়েছিল। আগেকার দিনে মানুষের মধ্যে ওই বোম্বের সিনেমাগুলো খুব আকর্ষণের ব্যাপার ছিল, মানে মানুষকে খুব অ্যাট্রাক্ট করতো, মানুষকে টানতো। বহু ছেলেরা সেই সময় বাড়ি থেকে পালিয়ে গিয়ে, বাবার শাসনটাও খুব কড়া ছিল তখন, বাড়ির মানে কড়া শাসনে অতিষ্ঠ হয়ে বম্বে পাড়ি দিত। একটাই উদ্দেশ্য, না হিরো হবে, বম্বেতে গিয়ে হিরো হবে, এরকমই একটা হয়তো স্বপ্ন দেখে। এখানে বলা হয়নি হিরো হওয়ার জন্য, বলা হয়েছে বম্বে হুজুক করে চলে গেছে, সিনেমা হুজুক করে, মানে সে সিনেমা করার আকাঙ্ক্ষা নিয়েই চলে গিয়েছিল, এটাই বলা হচ্ছে। যাই হোক, সেই ঘটনার পর থেকে ভদ্রলোক মানে গিরিন ঠাকুরদা সুভাষ কাকিমার প্রতি মোটেই সন্তুষ্ট ছিলেন না, খিটখিটে হয়ে গিয়েছিলেন। পুত্রবধূর উপরেও কম খাপ্পা হননি, অবশ্যই দোষ দেওয়াও যায় না, মানে একটা গল্পকথকের কথা। বলছে পুত্রবধূর ওপর প্রচণ্ড রেগে গেছিলেন, খাপ্পা মানে রেগে যাওয়া। বলছে তাকে দোষ দেওয়াও যে যায় তাও নয়। 6টি সন্তানের মধ্যে সুভাষ তার শেষ অবশিষ্ট সন্তান, মানে বাকি সন্তানরা মারা গিয়েছিল, বোঝাই যাচ্ছে। সেই ছেলেও যদি বাড়ি থেকে উধাও হয়ে যায়, তার স্ত্রীর ক্ষমতা থাকে না ধরে রাখবার, তাহলে কি করে তিনি সেই অক্ষমতাকে মার্জনা করতে পারেন? কি করে প্রসন্ন থাকতে পারেন বউয়ের ওপর? মানে বলছে যে এই যে গিরিন ঠাকুরদা, ভদ্রলোককে যে খুব একটা দোষ দেওয়া যাবে তা নয়, আসলে পরিস্থিতি তাকে এরকম খিটখিটে স্বভাবের করে তুলেছিল। তার এই সুভাষ কাকার আগে আরও 6টি সন্তান মারা গিয়েছিল, না 6টি সন্তানের মধ্যে সুভাষ, মানে তার গিরিন ঠাকুরদার 6টি সন্তান ছিল, আর সুভাষ ছিল সব থেকে অবশিষ্ট সন্তান, কনিষ্ঠ বলেনি, অবশিষ্ট সন্তান, মানে বাকি আর 5 জন সন্তানের মৃত্যুর পর সুভাষ একমাত্র জীবিত ছিল, এবং সেই কারণেই তার প্রতি আকর্ষণটা, টানটাও পিতার বেশি থাকবে, এটা স্বাভাবিক। সেই ছেলে যদি বাড়ি ছেড়ে চলে যায় আর তার বউ যদি তাকে ধরে রাখতে না পারে, তৎকালীন সমাজে দাঁড়িয়ে, বিশেষ করে একটা অনাধুনিক সমাজ, একটা অশিক্ষার সমাজ, একটা গ্রাম্য জীবন, সেখানে দাঁড়িয়ে গিরিন ঠাকুরদার মতো মানুষের পক্ষে সেই স্ত্রীকে, মানে সেই পুত্রবধূকে ক্ষমা করে দেওয়া বোধ হয় খুব কঠিন কাজ। এটা তার পক্ষে মানে স্বাভাবিক বলে গল্পকথক মনে করেছেন। বৃদ্ধ শ্বশুর, আচ্ছা আর একটা বলে রেখে, প্রসন্ন মানে খুশি। বৃদ্ধ শ্বশুর আর তরুণী পুত্রবধূ, এই সংসার। শ্বশুর যদি রাগ করে সাবু বার্লি সমেত ভারী কাঁসার বাটিটা বেআন্দাজি ছুঁড়ে মেরে বউয়ের কপাল ফাটান, তাহলেও কেউ ধরবার নেই। মানে শুধুমাত্র বৃদ্ধ শ্বশুর আর তরুণী পুত্রবধূ, মানে বয়স কম সুভাষ কাকিমার, বোঝা যাচ্ছে এই দুয়ের সংসার। প্রচণ্ড রেগে গিয়ে তিনি যে বাটি ঘটি ছুটতেন সেটাও বোঝা যাচ্ছে, এবং তিনি যদি রেগে গিয়ে সাবু বার্লি সমেত বাটিটা ছুঁড়ে মারেন এবং আন্দাজ ঠিক না করতে পেরে সেটা সুভাষ কাকিমার কপালে লেগে কপাল ফাটে, তাহলেও তাকে দোষ দেওয়ার উপায় নেই, আর কেউ ধরবারও নেই। এসে যে কেউ ধরবে এমনটা নেই। প্রথম নাকি খুব চিঠির ঘটা ছিল সুভাষ কাকার, টাকাও পাঠিয়েছিলেন কবার, কিন্তু মাস 6-7 আর কোনো খবর নেই। বোঝা যাচ্ছে সুভাষ কাকা বম্বে গিয়ে বেশ কিছু উপার্জন করেছিলেন, কিভাবে সেটা আমরা জানি না। কিছুদিন প্রথম টাকাও পাঠিয়েছিলেন, চিঠিও দিয়েছিলেন, কিন্তু মাস 6-7 আর কোনো খবর পাওয়া যায় না। না টাকা না চিঠি, সংসারে দারিদ্র্যের চরম, মানে সংসারে দারিদ্রতা একদম ছেয়ে ফেলেছে, চরম মানে শেষ সীমানায় পৌঁছে গেছে। খাবার নেই, বৃদ্ধ মানুষ একজন গিরিন ঠাকুরদা, আর তার একমাত্র পুত্রবধূ, বোঝাই যাচ্ছে সংসারে কীরকমভাবে শান্তি থাকবে, থাকতেই পারে না। পাড়ার গিন্নিদের দিয়ে নিজের যা একটু সোনাদানা ছিল সবই বিক্রি করিয়েছিলেন সুভাষ খুড়িমা। এটাও বোঝা যাচ্ছে যে ওই সুভাষ খুড়িমা মানে কাকিমা, নিজের সোনাদানাটুকু, শেষ সম্বলটুকু পাড়ার লোককে দিয়ে বিক্রি করিয়ে সংসারটা চালাতেন। কাজেই তার শ্বশুরের প্রতি তার যে একটা স্নেহের ভাব ছিল, মানে বয়স্ক মানুষকে সন্তানের মতো দেখে মেয়েরা, মানে মেয়েরা সারা জীবনই মায়ের জাত, এটা একটা প্রচলিত কথা। এখানে সুভাষ কাকিমাও যেন তার
শ্বশুরমশাইকে সন্তান স্নেহে লালন পালন করছিলেন, তাই তার গায়ের গয়না খুলে বিক্রি করে সেইটাও আহার্য হিসাবে তুলে দিচ্ছিলেন, সেই টাকা দিয়ে আহার সামগ্রী তুলে মানে জোগাড় করে তুলে দিচ্ছিলেন শ্বশুরের মুখে। এইভাবেই চলছিল। বোম্বে গিয়ে সুভাষ কাকা যে কোন কুহকিনীর কুহক জালে আটকা পড়ে গেছেন সে বিষয়ে আর কারোর মতদ্বৈধ ছিল না। মানে সবাই গ্রামের লোক আলোচনা করছে কি বোম্বে গিয়ে কুহকিনীর কুহক জাল, মানে অন্য কোনো মেয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক গড়ে উঠেছে এবং তাহার কাকে কুহকিনী মানে খারাপ মনের একটা মানুষ বলে কল্পনা করা হচ্ছে, মানে ওই মেয়েকে, যে মেয়ে একটা বিবাহিত পুরুষের সাথে আবার সম্পর্ক তৈরি করে তাকে কুহকিনীই বলা হয়। আর তার কুহক জাল, কুহক মানে একটা কুয়াশা, সেই জাল মানে একটা ঘেরা অন্ধকার কুয়াশা ঘেরা একটা জাল, যে জালে আটকা পড়ে গেছিল সুভাষ কাকা। এটা মনে করে কারা না গ্রামের মানুষ, সেই কারণেই তার আর চিঠি নেই। সে বিষয়ে কারোর মতদ্বৈধ ছিল না, মানে গ্রামের প্রত্যেকটা মানুষ এ বিষয়ে একমত ছিল, দ্বিমত ছিল না। ওদের যে কি করে চলে সে কথা গ্রামের কেউ কোনোদিন ভেবে দেখেনি। গ্রামের একটা মানুষ কিন্তু তাদের পাশে এসে কখনো দাঁড়ায়নি। সংসারটা যে কি করে চলছে, ওই বৃদ্ধ মানুষটার শরীর কেমন আছে, কিভাবে তারা আহার সামগ্রী জোগাড় করছে, এ বিষয়ে কারোর কোনো মাথা ব্যথা কোনো দিন ছিল না। ওদের যে কি করে চলে সে কথা গ্রামের কেউ ভাবেনি, কিন্তু ওদের নিয়ে আলোচনার অন্ত ছিল না। কিন্তু আজকে যখন মারা গেছে, আজকে যে সমালোচনার ঝড় উঠেছে, কিংবা সুভাষ কাকার এই চলে যাওয়া, সেই সময়ও আলোচনার অন্ত ছিল না। মানে মানুষের তৎকালীন সমাজের মানুষের স্বভাবটা এরকমই ছিল, এটা মানে লেখিকা বলতে চাইছেন আমাদের কাছে, যে মানুষ প্রয়োজনের বাইরেও সমালোচনা করে থাকে এবং সাহায্য করব না কিন্তু সমালোচনা করে যাব, এমনটাই তাদের স্বভাব ছিল। একটা অসহায় মেয়ে মানুষ যে নিজের জোরে দাঁড়িয়ে থাকবে, স্বামী অনাসক্ত হয়ে গেছে বুঝেও ভেঙে পড়বে না, সবসময় হেসে কথা কইবে, লোকের সঙ্গে হেসে কথা কইবে লোকের সঙ্গে, এটা সত্যিই বড় দৃষ্টিকটু, মানে খারাপ দেখায়। কি খারাপ দেখায়? যে একটা মহিলা, কম বয়সী মহিলা, তার স্বামী তার প্রতি অনাসক্ত হয়ে পড়েছে, মানে তার প্রতি আর কোনো অ্যাট্রাকশন নেই, অন্য মহিলার কাছে তিনি চলে গেছেন, এরকম একটা বিষয় গ্রামের লোক যেটা মনে করছে। এরকম একটা মহিলা সুভাষ কাকিমা, যে তাকে ছেড়ে চলে গেছে স্বামী, তার স্বামীর তার প্রতি কোনো টান নেই, অন্য মেয়ের প্রতি টান জন্মেছে, এরকম পরিস্থিতিতে সে অন্য কারোর সাথে যে হেসে হেসে কথা বলছে, স্বাভাবিক জীবনযাপন করছে, এটা মানুষের কাছে সমালোচনার বিষয় এবং দৃষ্টিকটুও বটে। কিন্তু সে তো তবু সহ্যের সীমানায় ছিল, বিষয়টা তবু মানুষ অ্যাকসেপ্ট করছিল, সহ্য করে নিচ্ছিল। আর আজ যা জানা গেল এই যে সহ্যের অতীত, কিন্তু আজকে যে খবরটা শোনা গেছে সেটা সহ্য করা যায় না, সহ্যের থেকেও বেশি কিছু। আজ যা জানা গেল সেটা হচ্ছে এই গিরিন ঠাকুরদার মৃতদেহ যখন পড়ে আর বাড়ি লোকে লোকারণ্য, তখন সুভাষ কাকিমা পাড়ার সমস্ত মান্যগণ্য ভদ্রলোকদের সামনে একখানা খামের চিঠি ফেলে দিয়ে মৃদু কণ্ঠে বললেন, এই নিন, এই চিঠি পড়ুন, পড়ে আমার কি কর্তব্য আদেশ দিন, যদি কোনো প্রায়শ্চিত্তের দরকার থাকে তার ব্যবস্থাও দেবেন। সুভাষ কাকিমা সেই সময় মানে গিরিন ঠাকুরদার মৃতদেহ যখন পড়ে আছে, বাড়িতে প্রচুর লোকে লোকারণ্য মানে লোকযুক্ত অরণ্য, লোকের অরণ্য, প্রচুর লোক এসে গেছে। ঠিক সেই সময় পাড়ার সমস্ত মান্যগণ্য মানে খ্যাতনামা মানে একটু সম্মানীয় ব্যক্তি যারা মোড়ল গোছের, তাদের সামনে একখানা খাম এনে ফেললেন এবং বললেন, এটা পড়ে দেখুন এবং আমার কি কর্তব্য সেটা আদেশ করুন। মানে এই ঘটনার পেছনে যে কিছু আছে বোঝা যাচ্ছে, এবং যদি কোনো প্রায়শ্চিত্তের দরকার থাকে তার ব্যবস্থা দেবেন। এক পাশে দাঁড়িয়ে আমিও দেখছিলাম সব, মানে গল্পকথক দেখছিলেন। প্রবীণেরা সকৌতূহলে চিঠি কুড়িয়ে নিলেন, এই ভেবে যে গিরিন ঠাকুরদার হয়তো লুকোনো টাকা কড়ি কিছু ছিল, সেই সংক্রান্ত কোনো লেখাপড়া। ছোট গ্রামের ছোট মানুষের ছোট মানসিকতায় যা ধরা পড়ে সেটা এমনটাই। বলছে প্রবীণরা মানে যারা বয়স্ক লোক, তারা খুব কৌতূহলের সাথে চিঠিটা কুড়িয়ে নিল। এবং কেন কুড়িয়ে নিল? ভাবছে যে কোনো কাগজপত্র, কিসের কাগজপত্র? যে গিরিন ঠাকুরদার হয়তো লুকানো কোনো সম্পত্তি আছে, সেই খবর এই কাগজে লেখা আছে।
চিঠিটাই হা হা করে কুড়িয়ে নিয়েছে লোক, বাক্যার্থের দিকে কান দেয়নি। বাক্যার্থ মানে এই যে সুভাষ কাকিমা বললেন যে প্রায়শ্চিত্তের কি বিধান করবেন, আমার কি কর্তব্য এখন আদেশ করুন, মানে এই যে কথাগুলো, সেগুলোর দিকে মানুষ খুব একটা দৃষ্টি দেয়নি। যখন সুভাষ কাকিমা বাইরে বেরিয়ে এসছে সবার দৃষ্টি ওই কাগজখানার দিকে ছিল, সেই জন্য সে কথাটা কেউ শোনেনি। মুখ ছেঁড়া খাম পুরনো চিঠি বার করতেই যতগুলো সম্ভব মাথা তার উপরে ঝুঁকে পড়ল। কিন্তু এই কি চিঠি না জ্বলন্ত আংড়া? আচ্ছা, এখানে বলি আংড়া শব্দটার অর্থই হচ্ছে জ্বলন্ত কয়লা। এখানে লেখিকা জ্বলন্ত আংড়া বলে ওই কয়লার জ্বলন্ত অবস্থাকে আরেকটু প্রজ্বলিত করলেন। বলছে যে এটাকে চিঠি না একটা কয়লা, মানে একেবারে দাউ দাউ করে জ্বলছে এরকম একটা অবস্থার কয়লা। প্রবীণদের মুখভঙ্গি দেখে যারা চিঠি পড়েনি তারা উদ্গ্রীব হয়ে তাকালো। ব্যাপারটা কি? উদ্গ্রীব মানে খুব উদ্বিগ্ন হয়ে আছে, জানার একটা আশঙ্কা, কি হয়েছে। যারা পড়েনি তারা জানতে চায়। সতীশ কুণ্ডু একটু ক্ষোভ এবং ব্যঙ্গ মিশ্রিত হাসি মুখে ফুটিয়ে চিঠিটা ভাঁজ করে খামে পুড়তে পুড়তে বললেন, সকলেই যখন এখানে উপস্থিত আছেন বলে ফেলাই ভালো। সুভাষ বাবাজি আজ 7 মাস হলো গত হয়েছেন। বোম্বে থেকে তার এক বন্ধু যথাসময়ে জানিয়েছিলেন, তবে বৌমায় যাবৎ সংবাদটি গোপন রেখেছিলেন। একটু লক্ষ্য করো, সতীশ কুণ্ডু, যাকে সতীশ কাকা বলে একটু আগে সম্বোধন করলেন গল্পকথক, তিনি ক্ষোভ মানে এতদিন কেন চেপে রেখেছিল আমাদের জানায়নি, তার একটা ক্ষোভ, এবং ব্যঙ্গ মিশ্রিত, ব্যঙ্গ করতে ছাড়ছেন, একটা ব্যঙ্গ মেশানো হাসি মুখের মধ্যে ফুটিয়ে তুলে বললেন কি যে সুভাষ 7 মাস আগে মারা গেছে এবং ঠিক টাইমেই সঠিক সময়ে তার এক বন্ধু বোম্বে থেকে চিঠিটা পাঠিয়েছিল, কিন্তু বৌমা অর্থাৎ সুভাষ কাকিমাই ঘটনাটা কাউকে জানাননি, এতদিন চেপে রেখেছিলেন। ঘরের মধ্যে কি বাজ পড়ল? মৃত্যু সংবাদ গোপন রাখার সংবাদ এমন কিছু নতুন নয়। সময়ে অসময়ে অবস্থা বিবেচনা করে লোকে এমন করে থাকে কখনো কখনো, কিন্তু স্বামীর মৃত্যু সংবাদ গোপন করবে স্ত্রী, উদ্দেশ্যটা কি? মানে সকলের মধ্যে একটা প্রশ্ন। বলছে বহু মৃত্যু সংবাদ তো মানুষ গোপন করে, কেন করে না? প্রয়োজনে করে। আজকে যখন একজন স্ত্রী স্বামীর মৃত্যু সংবাদ গোপন করেছে, সেটা কেন করেছে? তখন স্বামী আর স্ত্রীর ব্যাপারটাই এসে গেল। স্বামীর মৃত্যুর পর স্ত্রীর বৈধব্য গ্রহণ করা উচিত, সে 7 মাস বৈধব্য গ্রহণ করেনি, সধবার আচরণ করেছে, সাংঘাতিক হানিকর একটা কাজ করে ফেলেছে, এটাই মানুষের আলোচনার বিষয় হয়ে গেল। আর কিন্তু কোনো কিছু ভেবে দেখলো না কেন সে করেছে, কী জন্য করেছে, উচিত ছিল কি না, আর কিছু দেখার কোনো প্রয়োজন নেই। এবং এটাই মানে একটা সাংঘাতিক কাজ সুভাষ কাকিমার পক্ষে। কিন্তু স্বামীর মৃত্যু সংবাদ গোপন করবে স্ত্রী, এটা একটা অদ্ভুত ব্যাপার। উদ্দেশ্য কি? ভিড়ের মধ্যে অস্ফুট একটা গুঞ্জন ধ্বনি উঠল, মানে প্রচণ্ড লোক সবাই এসেছে, ভিড়ের মধ্যে একটা গুনগুন ধ্বনি উঠলো, সবাই সবার মধ্যে কথা বলছে। প্রবীণরা চোখ গোল করে হাঁ করে তাকিয়ে রইলেন। বলছে যারা প্রবীণ তারা কি করছে, মানে চোখ গোল হয়ে গেছে এবং হাঁ করে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। আর সুভাষ কাকিমা ভাবলেশ শূন্য মুখে শ্বশুরের অসুখের সময় ব্যবহৃত ঔষধের শিশি, কাচের গেলাস, পিকদান, কাঁথাকানি, জামা কাপড় ইত্যাদি একত্রে জড়ো করতে লাগলেন। পিকদান মানে জানো যে পিক ফেলার যে একটা পাত্র, পান খেয়ে মূলত পিক ফেলা হয়, আর অসুস্থ মানুষের সামনেও থাকে এটা, যাতে বারে বারে তাকে শয্যা ত্যাগ করতে না হয়। যাই হোক, এরকম একটা বিষয়। সেই সময় যখন একটা গুনগুন সব রব উঠে গেছে ভিড়ের মধ্যে, সেই সময় সুভাষ কাকিমা ভাবলেশহীন মানে বিকারহীনভাবে, মানে যেন কিছুই ঘটেনি এমন একটা চিত্তে সমস্ত কাজকর্ম নিজের হাতে সামলাচ্ছে, মানে ওই কাজগুলো করছে। অতঃপর মানে এরপরেই কে একজন মহিলা বললেন, হ্যাঁ সতীশ, বৌমার করণীয় কাজ তাহলে কি হবে? মানে একজন মহিলাই কথা বললেন, বলছেন তাহলে বৌমার এখন কি কাজ হবে? সতীশ কুণ্ডু বললেন, আপনারাই বলুন, আমার এই 60 বছর বয়সে এমন ঘটনা তো দেখিনি সত্যদি। অজান্তে হয় সে আলাদা, বলে অজান্তে সাপের বিষে দোষ লাগে না। মানে এই যে সতীশ কুণ্ডু তিনি বলছেন, তার মানে আগের যে কথাটা বলেছে সত্যদি বলে গ্রামের কেউ, মানে সত্য তার নাম, হয়তো তাকে দিদি বলে সম্বোধন করছে সতীশ কুণ্ডু, বলছে যে অজান্তে হয় আলাদা কথা, কিন্তু জেনে শুনে এমন একটা ঘটনা করেছে, সাপের বিষেও অজান্তে দোষ হয় না, কিন্তু এমন ঘটনা আমার 60 বছরে আমি দেখিনি, এর কি বিহিত আমার জানা নেই, আপনারাই বলুন। সত্যদি বললেন, ছাইপার শাখা সিঁদুরের ব্যবস্থা না হয় আমি করে দিলুম, কিন্তু একটা প্রাচীর তীরের দরকার তো। মানে এই যে সত্যদি
তিনি বিধবা বোঝা যাচ্ছে, কারণ আগেকার দিনে বিধবারাই সধবাদের শাখা সিঁদুর মানে শাখা ভাঙতো, সিঁদুর মোছাতো, এই কাজটা করতো। কোনো সধবারা কিন্তু এই কাজ করতে পারে না, সেটা আজও পারে না। যাই হোক, বলছে যে শাখা সিঁদুরের ব্যবস্থা না হয় আমি করে দিলাম, কিন্তু প্রাচিত্তিরের তো দরকার। প্রাচিত্তির মানে প্রায়শ্চিত্ত, বলছে একটা প্রায়শ্চিত্তের তো দরকার। জেনে শুনে এমন অনাচার তো ঘটতে দিতে যায় মানে ঘটতে দেওয়া যায় না। হ্যাঁ গা বৌমা, এ চিঠি চেপে রাখবার বুদ্ধি তোমায় কে দিলে বাছা? মানে বলছে তোমাকে বাছা মানে একটা বাবা সম্বোধন, স্নেহেরই ডাক, কিন্তু একটু তির্যক ভঙ্গিতে। তোমাকে কে এমন বুদ্ধি দিল? সুভাষ কাকিমা মুখ তুলে, কে জানে, হয়তো একটু হেসেই বললেন, বুদ্ধি আর কে দেবে পিসিমা, বোধহয় আমার দুর্মতিই দিয়েছে। মানে সুভাষ কাকিমা মুখটা তুলে সম্ভবত একটু হাসলেন, হেসে বললেন, বোধহয় আমার দুর্মতিই দিয়েছে, মানে আমার দুর্বুদ্ধি হয়েছিল, সেই জন্য সেই দিয়েছে হয়তো। যাই হোক, বলি এর একটা মানে আছে তো, যদি উড়ো চিঠি বলে অবিশ্বাস এসে থাকে, পাড়ার 5টা বিচক্ষণ লোককে দেখাতে হয়তো। অবিশ্বাস তো করিনি পিসিমা, মানে পিসিমা বলে সত্য দিয়ে যাকে বলে সম্বোধন করলেন তাকে সুভাষ কাকিমা পিসি বলে সম্বোধন করছেন। সেই পিসিমা বলছে যে তোমার যদি সন্দেহ হয় যে এটা সত্য নয়, তাহলে তুমি পাড়ার কাউকে দেখাতে পারতে, চেপে রাখলে কেন? তখন সুভাষ কাকিমা উত্তর দিচ্ছে, অবিশ্বাস তো আমি করিনি। তাহলে সুভাষ কাকিমা এবার হাতের কাজ থামালেন, স্থিরভাবে বললেন, ভেবেছিলাম বাবা বুড়ো মানুষ, জীবনভর অনেক শোকতাপ পেয়েছেন, মরণকালে না হয় আর নাই পেলেন। খুব সাংঘাতিক একটা আত্মদান, আত্মবলিদান যাকে বলে, একটা সাংঘাতিক স্বার্থ শূন্য কাজ যেটা করেছে সুভাষ কাকিমা। তার স্বামী মারা গেছে, সেই শোককে তিনি গোপন করেছেন। মানুষ মনে করছে কি বৈধব্য সে গ্রহণ করেনি, কিন্তু অদ্ভুত কথাকে ভাবছে না যে একটা অতটুকু মেয়ে, সে সংসার জীবনে কিছুই পেল না, একটা বুড়ো শ্বশুর নিয়ে সে জীবন কাটিয়েছে, এত বড় শোককে সে গোপন করেছে, সেই যন্ত্রণাটা একা নিজের মনের মধ্যে এই 7 মাস বহন করেছে, সে কথা কিন্তু গ্রামের কেউ ভাবল না। এতটাই পাষাণ মনের সেই গ্রাম্য মানুষেরা, তারা কেবল তার অনাচার দেখল, যে সে কেন বলেনি, সে কেন বৈধব্য গ্রহণ করেনি। যাই হোক, সে কাজ ছেড়ে, মানে সুভাষ কাকিমা কাজ ছেড়ে বললেন যে বাবা মানে তার শ্বশুর মশাইয়ের অনেক বয়স হয়েছে, তিনি অনেক শোকতাপ পেয়েছেন। আমরা আগেই শুনেছি 5টা ছেলে তার মারা গেছে, স্ত্রীও মারা গেছেন, বোঝাই যাচ্ছে। বলছে যে এত শোকতাপ তিনি জীবনে পেয়েছেন, শেষ যে পুত্রকে নিয়ে তিনি ছিলেন সেও চলে গেছে, এই শেষ জীবনে শেষ সম্বলকে হারিয়ে যাওয়ার শোক তাকে আর তিনি দিতে চাননি, মানে সুভাষ কাকিমা দিতে চাননি। এরকম একটা কাজ আমার করা, মানে সুভাষ কাকিমা করতে চাননি বলেই চিঠিটা লুকিয়েছিলেন, এটাই বলতে চাইলেন। এইটাই কি আর একটা সহজ মানুষের মতন কাজ হলো বাছা? সত্যপিসি বললেন, যে যার কর্মফল নিয়ে এসেছে, ভোগ না করে উপায় কি? বলছে এটা কোনো কাজ হলো? প্রত্যেকে তো কর্মফল নিয়ে এসেছে। তোমার শ্বশুর যে ভোগান্তিটা ভুগেছেন, যে কষ্ট পেয়েছেন, তিনিও তার কর্মফল ভুগেছেন, এটা এমন কিছু ব্যাপার নয়। এই যে তুমি 6 মাস ধরে জেনে শুনে তার ভিটে বসে বিধবা হয়ে সধবার আচরণ করলে, তাতেই কি আর ভালো করলে? বলতে তুমি যে একজন বিধবা হয়ে 6-7 মাস ধরে তার ভিটে, মানে গিরিন ঠাকুরদার ভিটে বসে সধবার আচরণ করলে, মাছ খেলে, শাড়ি পরলে, এসব কাজগুলো করলে, এতে কি তার আত্মার সদ্গতি হলো? মানে আত্মা কি শান্তি পেল? আত্মার সদ্গতি কখন হয়? যখন পঞ্চভূতে বিলীন হয়ে যায় আত্মা। সেই পঞ্চভূতে বিলীন তখন হয় যখন আত্মা পরিতৃপ্ত হয়। এটা মানুষের কথা, সমাজের কথা, ধর্মের কথা। বলছে এখন ভট্টাচার্যকে ডাকো, কি বলে সে দেখি। নারায়ণ নারায়ণ, মানে নারায়ণ নারায়ণ বলতে বলতে তিনি তার কথা শেষ করলেন। ভট্টাচার্য নারায়ণ নারায়ণ করতে করতে এলেন। শুনে এসেছেন তো সব, কারণ ভট্টাচার্য সব শুনেই এসেছেন, কাজে নারায়ণের নাম জপতে জপতেই আসলেন। তিনি বিধান দিলেন, যেহেতু গিরিন ঠাকুরদার শ্বশুর, সেহেতু তার শেষকৃত্যের সঙ্গে সঙ্গে পুত্রবধূর বৈধব্য সাজ গ্রহণ দৃষ্টিকটু। মানে স্বামী মারা গেলেই বৈধব্য সাজ মেয়েরা গ্রহণ করে, এটা স্বাভাবিক, কিন্তু শ্বশুর মারা গেছে, তাকে পোড়ানোর পর যদি তার পুত্রবধূ বৈধব্য সাজ নেয়, সেটা একটা দৃষ্টিকটু, সমাজের চোখে খারাপ লাগে। অতএব মৃতদেহ বার করার আগেই সুভাষ কাকিমার শেষকৃত্য করে দেওয়া হোক। মানে তিনি ভট্টাচার্য, মানে গ্রামের যিনি পুরোহিত, তিনি কি বললেন, নিদান দিলেন কি, মৃতদেহ বার করা হবে না, তার আগে সুভাষ কাকিমার বৈধব্য সাজ গ্রহণ করা উচিত, তারপরে শেষকৃত্য হবে, মানে ঠাকুরদার, গিরিন ঠাকুরদার কাজটা হবে।
আর এখানে সুভাষ কাকিমার শেষকৃত্য মানে শেষ কাজ, এটা এখানে লেখিকা একটু ব্যঙ্গ করেছেন যে তার বৈধব্য কাজটাই যেন শেষ কাজ, এমন একটা ব্যাপার। সুভাষ কাকিমা বললেন, আমার সঙ্গে কি আপনারা কেউ যাবেন পিসিমা, না আমি একা গেলে চলবে? সত্য পিসি গম্ভীর বদনে বললেন, বদন মানে মুখ, খুব গম্ভীর হয়ে বললেন, তোমার অবশ্যই কোনো সাহায্যের দরকার নেই দেখছি, তবে আমার তো একটা কর্তব্য আছে। সেই 18 বছর বয়স থেকে এই কাজে চুল পাকালাম, মানে বোঝাই যাচ্ছে 18 বছর বয়সে তিনি বিধবা হয়েছেন, কি 17 বছর বয়সে তিনি বিধবা হয়েছেন, 18 বছর বয়স থেকে এই কাজটা করছেন, মানে কত ছোট বয়সে বিধবা হয়েছেন তিনি, বোঝাই যাচ্ছে। বলছে যে সুভাষ কাকিমার যে কথা, মানে যে ভাষণটা তিনি এইমাত্র শুনলেন, তাতে তার মনে হয়েছে তার কোনো সাহায্যের কোনো প্রয়োজনই নেই সুভাষ কাকিমার, কিন্তু তাকে সাহায্য করতে হবে এটা তিনি মনে করছেন। বলছে, আমি এই কাজ করতে করতে চুল পাকিয়েছি কবে থেকে, এখন তো 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, আমার অভিজ্ঞতা অনেক বেশি, আমাকে তো যেতেই হবে। নাও চলো, থাক গামছা কাপড় নিয়ে দরকার নাই, নাও দীনেশ তোমরা ততক্ষণ এদিককার গোছগাছ করো, মানে দীনেশকে বলে গেল তোমরা এদিককার গোছগাছগুলো করো। এত বড় একটা কাণ্ডে সুভাষ কাকিমা তাকে কাঁদবার কোনো সুযোগ দিলেন না দেখে বোধহয় চটে গেলেন সত্য পিসি। বলছে যে এত বড় একটা ঘটনা ঘটলো, সুভাষ কাকিমা এমন একটা কাজ করে ফেলেছেন যে পিসিমা একটু কাঁদবেন, গিরিন ঠাকুরদা মারা গেছে, তবুও কাঁদতে পারলেন না, মানে গিরিন খুঁড়ো, তাকে তো তিনি কাকা সম্বোধন করতেন, বলছে মারা গেছে একটু কাঁদবেন, সেই কান্নাটাও তার হলো না, খুব চটে গেছেন তিনি, খুব রেগে গেছেন। এসব হলো সকালের কথা, রবিবার বলেই আমি ছিলাম। এখন বাড়ির বিপরীত মুখে চলতে চলতে কোনো আত্মার দ্বারা চালিত হয়ে কে জানে গেলাম গিরিন ঠাকুরদারই বাড়িতে, মানে একটা উল্টো পথে গিরিন ঠাকুরদার বাড়িতেই চলে গেল। বলছে কোন আত্মার দ্বারা চালিত হয়ে জানি না, মানে গিরিন ঠাকুরদার আত্মাই আমাকে চালনা করলো কিনা বলতে পারছি না। রাত হয়ে গেছে, সে কথা আগে খেয়াল হয়নি, মানে সন্ধে পেরিয়ে রাত হচ্ছে। খেয়াল হলো সুভাষ কাকিমার দরজায় এসে ইতস্তত করে চলেই আসছিল। ইতস্তত মানে এদিক ওদিক করা, ঘুরে বেড়ানো। হঠাৎ দেখলাম পঞ্চাকুলুর ছোট মেয়েটা বেরিয়ে এসে বলল, দাদাবাবু এসে ফিরে যাচ্ছেন যে? কাকিমা শুধুলেও কিছু দরকার আছে, মানে তাকে দেখে ফেলেছে সুভাষ কাকিমা। এবং পঞ্চাকলু একজন মানুষ, তার মেয়ে এখানে সুভাষ কাকিমার কাছে রাতে আছে, সে বেরিয়ে এসছে, সুভাষ কাকিমা তাকে পাঠিয়েছে। বলছে দাদাবাবু ফিরে যাচ্ছেন যে, কিছু দরকার আছে? মা পাঠিয়েছে। কাকিমা শুধালো। বললাম, না এমনি দেখতে এসেছিলাম। তুই এখানে রাত্রিরে থাকবি বুঝি? হ্যাঁ দাদাবাবু। মা পেইঠে দিল একটা গ্রাম্য ভাষা। বললে, বুড়ো তো মোলো, বামন দিদি একা থাকবে, নন্দী তুই যা, আত্মীরটুকু থাকবে। আত্মীরটুকু, খুব মানে খেয়াল করো, রাত্রির শব্দকে গ্রাম্য ভাষায় বলেছে আত্মীর। এটা বাংলা ব্যাকরণে ধ্বনিলোপ বা বর্ণলোপ বলে একটা পাঠ আছে, যেখানে এরকম ধরনের শব্দ ব্যবহার হয়, মানে রাত্রির থেকে আত্মীর রযুক্ত আ করে রা হয়েছিল, সেখানে রটা লুপ্ত হয়ে শুধু আ রয়ে গেল, এটাকে ধ্বনিলোপ বা বর্ণলোপ বলা হয়। যাই হোক, নন্দী বলছে যে মা তাকে বলেছে তুই রাত্রিটুকু থাক, কারণ বামন দিদি একা থাকবে। বোঝাই যাচ্ছে ব্রাহ্মণ পরিবার ছিল। পাড়ার আর কেউ নেই? না তো। কথার মাঝখানে সুভাষ কাকিমা বেরিয়ে এলেন। জ্যোৎস্নার আবছা আলোয় সাজসজ্জার পরিবর্তন বিশেষ কিছু বোঝা যাচ্ছে না, তাই রক্ষে। এই যে শব্দটা, মানে রক্ষে, এটাও একটা ইম্পর্টেন্ট, কারণ কি গল্পকথক রক্ষা পেয়েছেন যে তার সাজ পোশাক দেখা যাচ্ছে না। অতএব সুভাষ কাকিমার মতো কম বয়সী একজন মহিলাকে ওই সাজে দেখতে গল্পকথকের মোটেই ভালো লাগবে না, এটাই তিনি বোঝাতে চাইছেন। সেই কারণেই তিনি রক্ষা পেয়ে গেছেন যে দেখা যাচ্ছে না ভালো করে অন্ধকারে। সুভাষ কাকিমা আমার চাইতে বয়সে বড় নয়, নিজের কাকিমাও নয়, তাই প্রণাম কখনো করিনি। অতএব ন যজৌ ন তস্থভাবে দাঁড়িয়ে রইলাম। বলছে সুভাষ কাকিমা আমার থেকে বয়সে ছোট, মানে এই এর থেকে কি বলে গল্পকথকের থেকে। বলছে যে বয়সে ছোট, তাই প্রণাম করিনি, আর আজও করলাম না। কিন্তু কি করব, প্রণামও করছি না, আবার চলেও যাচ্ছি না। ন যজৌ ন তস্থ, মানে এদিকও না ওদিকও না, মানে যাচ্ছিও না থাকছিও না, এরকম একটা পরিস্থিতি। দাঁড়িয়ে রইলাম। বললাম বললেন মনতোষ না এমন সময়? এদিকে সুভাষ কাকিমা জিজ্ঞেস করছে।
ভাবলাম আপনার একটা খবর, এসেছো তো ভালোই হয়েছে ভাই, বলেই থামলেন। সামান্য একটু হেসে বললেন, ভাই বলেই বলছি, কিছু মনে করো না, বাবা বাছা করে বলতে পারি না। বলছি গ্রামে আর কাউকে বলতে পারিনি, তোমায় বলছি। তোমার কাকার তো পারলৌকিক কাজের কিছুই হয়নি, এতদিন পরে কিছু হয় কি না, কিংবা কি হয়, তোমাদের কলকাতার কালীঘাটের কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করতে পারো। বললাম আচ্ছা। অর্থাৎ সুভাষ কাকিমা নিজে বেরিয়ে এলো। আমরা এতক্ষণে জানতে পারলাম যে গল্পকথকের নাম মনতোষ, না আগেও জানতে পেরেছি, সরি, মানে গল্পকথকের সামনে সুভাষ কাকিমা বেরিয়ে এসে তাকে বললেন যে সে তো কলকাতায় থাকে, কলকাতায় যে কালীঘাট আছে সেটা সবাই জানে, সুভাষ কাকিমাও জানে। বলছে কালীঘাটের মন্দিরের কোনো বড় পুরোহিতকে জিজ্ঞেস করো তো, যে এতদিন তো তোমার কাকার কোনো কাজকর্ম হয়নি, মানে 7 মাস হয়েছে মারা গেছেন, কোনো পারলৌকিক ক্রিয়া হয়নি, শ্রাদ্ধাদি সম্পন্ন হয়নি, তাহলে কি করা যায়, এরকম একটা প্রশ্ন তিনি করতে বললেন তাকে। বললাম আচ্ছা, আর শোনো, ওই সঙ্গে আমার কোনো প্রায়শ্চিত্তের ব্যবস্থা যদি দেন। আমি ক্রুদ্ধস্বরেই বললাম, কেন, আপনার আবার প্রায়শ্চিত্ত কিসের? মনতোষ তো একটু উন্নত মনের মানসিকতার ছেলে, তাই সে রেগে গেল কথাটাই। বলছে আপনার প্রায়শ্চিত্ত কিসের? আপনি যেটা করেছেন, মানে বলেনি মুখে, তার মনের ভাব, আপনি যেটা করেছেন সেটা তো একটা ভালো কাজ, তাহলে প্রায়শ্চিত্ত হবে কেন? মস্ত একটা পাপ তো করলাম এতদিন ধরে, বিধবা হয়ে জেনে শুনে সে খবর চেপে রেখে সধবার আচরণ করা। হিন্দু ধর্ম কি এতটা অনাচারের ভার সইতে পারবে? মানে তার মনে হচ্ছে যে সে পাপ করেছে। মানে সেই সমাজটা এমন ছিল যে কোনো নারী সমাজের বিরুদ্ধে গিয়ে কোনো ভালো কাজের জন্য যদি কোনো কাজ করে থাকে, সেটা সমাজ মেনে নেবে না বলে, সমাজের চোখে অনাচার বলে সেও তাকে অনাচার মনে করছে। অর্থাৎ সমাজে রুখে দাঁড়াবার ক্ষমতা কিন্তু তখন নারীদের ছিল না। হয়তো মানসিকতাটা একটু আধুনিক ছিল, সেটাকে মনের মধ্যেই চাপা দিয়ে রেখেছিল, মনের মধ্যেই সে আধুনিকতাকে মেরে ফেলেছিল, কবর দিয়ে ফেলেছিল তৎকালীন সমাজের নারীরা। সুভাষ কাকিমাও সেই সমাজের প্রতিনিধি চরিত্র। সে মনের দিক থেকে আধুনিক, সে মনের দিক থেকে সবল, কিন্তু সমাজকে সে এক ফুয়ে উড়িয়ে দিতে পারে না, সে সমাজের মানুষ। আর এই যে মনতোষকে সে চেনে, ভাই সম্বোধন করছে, এটা একটা ব্যাপার যে আগেকার দিনে যে গ্রাম ছিল সেই গ্রাম কিন্তু খুব ছোট ছোট ছিল, আর সেই গ্রামে পরিবার মানে হাতে গোনা কয়েকটা পরিবার থাকতো। কাজে প্রত্যেক পরিবারের প্রত্যেক মানুষের সাথে প্রত্যেকের পরিচয় ছিল, সবাই সকলকে জানতো এবং সকলের হাড়ির খবর সবাই জানতো, সেই জন্যে সম্পর্কগুলো এত কাছের হয়ে উঠতো। কিন্তু এমনটা এত কাছেরও নয় যে তাদের হাসি খুশি আনন্দ দুঃখের সামিল হবে তারা, সমালোচনার সামিল হতো তারা, এরকম একটা ভাব। যাই হোক, আমি গম্ভীরভাবে প্রশ্ন করলাম, পাপ বলে নিজে স্বীকার করেন আপনি? করেছি বই কি ভাই, হাজার হোক হিন্দুর মেয়ে তো। কিন্তু সঙ্গে সঙ্গে পুণ্যের লোকটাও মস্ত হয়ে উঠেছিল। বলছে হিন্দুর মেয়ে তো আমি, কাজেই আমি মনে করছি পাপ করেছি, কিন্তু পুণ্য করার কাজটাও আমার, মানে পুণ্য করার লোভটাও আমার মধ্যে প্রবল হয়ে উঠেছিল। কি পুণ্য? ভাবলাম বুড়ো মানুষকে এই শেষ জীবনে আর মরার উপরে খাড়ার ঘা দিই কেন? মানে মানুষটা তো মরেই গেছে প্রায়, খাড়ার ঘা দেবো কেন তার উপরে? বলছে শেষ জীবনে তাকে নাই বা কষ্ট দিলাম, এই যে পুণ্য অর্জন, মানে তাকে কষ্ট না দেওয়ার যে পুণ্য অর্জন, সেই কাজটা করতে চেয়েছিল সুভাষ কাকিমা। ওকে পুত্রশোক হাত থেকে রক্ষা করতে তো আমিই পারি। দেখি না ভগবানের উপর কলম চালিয়ে, মানে ভগবানের উপরে কলম চালানো, কথাটার অর্থ কি? ভগবান একটা মানে আমাদের প্রণম্য একটা কল্পনা, সেখানে আমি যদি কোনো কাজ করি যেটা সমাজ বিরুদ্ধ, তাতে ভগবান কুপিত হয়, এমনটাই তখনকার মানুষের ধারণা। বলছে সেই সমাজে দাঁড়িয়ে, তৎকালীন সমাজে দাঁড়িয়ে আমি যদি এমন একটা অনাচার করি, তাহলে সমাজের উপরে আমার নিজের কলম চালানো, মানে আমি নিজের গল্প নিজে তৈরি করছি, এমন একটা বিষয়। ভাবলাম তাই রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান প্রাণপণ যত্নে লুকিয়ে তুলে রাখলাম। বলছে আমি জানি যে ওই চিঠিটা আমার মৃত্যুবান, ওই চিঠিটা যখন বেরোবে, রাবণ রাজারও যেমন মৃত্যুবানটা রামের হাতে লোকানো ছিল, শ্রীরামচন্দ্রের হাতে, এখানে ওই চিঠিটা সুভাষ কাকিমার মৃত্যুবান ছিল, তিনি জানতেন ওই চিঠিটা বের করলে তার মৃত্যু হবে, মানে মৃত্যু হবে মানে শারীরিক মৃত্যু নয়, মানসিক মৃত্যু, প্রচুর কথার তিনি শিকার হবেন, তাকে হয়তো মাটির সাথে লজ্জায় মিশে যেতে হতে পারে, কিন্তু তবুও তিনি ওটাকে মানে গোপন রাখলেন। একটা মাত্র উদ্দেশ্য,
পুণ্য লাভের উদ্দেশ্য, অর্থাৎ ওই মানুষটাকে কষ্ট দিতে চাননি। কথাটা তিনি বললেন পুণ্য লাভ, আসলে তা নয়, তার শ্বশুরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং একটা স্নেহ সব কিছু মিলিয়েই তাকে এই কাজটা করতে বাধ্য করেছিল। রাগ করে বললাম, তা যথাসময়ে তো আবার নিজের হাতেই বার করে দিয়েছেন, এতদিনের যন্ত্রণার কথা থাক, আজকের লাঞ্ছনাতেও কি আপনার পাপের প্রায়শ্চিত্ত হয়নি? গল্পকথক মনে করে যে এরকম একটা চিঠি, মানে স্বামীর মৃত্যু সংবাদ স্ত্রী গোপন করছে 6 মাস ধরে, তাতে যে যন্ত্রণা আছে সেটাই তো তার প্রায়শ্চিত্ত। কিন্তু তবু সেই কথাটাকে সে ছেড়ে দিল, বলছে সেটা আমি ছেড়েই দিচ্ছি। কিন্তু আজকে আপনার চিঠির কথাটা যখন সবাই জানলো, সারা গ্রামের মানুষের কাছে যে ধিক্কার বাণী আপনি শুনলেন, সবাই যে আপনাকে এত রকম কটু কথা বলল, যে লাঞ্ছনার শিকার আপনি হলেন, তাতেও কি আপনার প্রায়শ্চিত্ত হয়নি? এই প্রশ্ন কে করলো না? গল্পকথক করছে, মনতোষ করছে। সুভাষ কাকিমা এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর বললেন, কি জানি, বুঝতে পারছি না, মনে হচ্ছে একটা কিছু শাস্তি হোক, খুব কঠিন শাস্তি, এতদিন ধরে হেসে গল্প করে সহজ হয়ে বেড়ানোর জন্য ভয়ঙ্কর কোনো শাস্তি। এই যে কথাগুলো ভদ্রমহিলা বলছেন, এই শাস্তি কিন্তু তার অনুশোচনা, মানে সে কাজটা করেছেন সেই অনুশোচনা নয়, তার মনের মধ্যে যন্ত্রণা, ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি চাইছেন এমন শাস্তি হোক যাতে করে তার মৃত্যুর সমান হয়ে যাক। তিনি আর চাইছেন না, মানে সমাজটার প্রতি তার একটা ঘেন্না জন্মে গেছে, এমনই একটা ভাব এসে গেছে যে তিনি আর সমাজের নিজেকে ধরে রাখতেই চান না, মানে একটা উদাসীন, সমাজের প্রতি উদাসীনতা, এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। কিন্তু তিনি এতটাই কঠোর এবং সহনশীলা মানুষ ছিলেন, মানে ওই সমাজে দাঁড়িয়ে, তাই তিনি হেসে ব্যাপারটা উড়িয়ে দিচ্ছেন। তিনি এত ঘটনার পরও কিন্তু কেঁদে লুটিয়ে পড়েননি, হেসে বিষয়টাকে উড়িয়ে দিয়েছেন। কাজেই মানুষটার চারিত্রিক যে বলিষ্ঠতা, সেটা আমাদের এই অংশে পরিচয় আমরা দেখতে পাচ্ছি। অজান্তে সাপের বিষ খেলে দোষ হয় না জানি, কিন্তু জেনে বুঝে সে বিষ হজম করলে তার জন্য শক্ত বিধান শাস্ত্রে নেই। বলছে, আমি জানি সাপের বিষ যদি কেউ অজান্তে ভোগ করে, মানে খেয়ে ফেলে, তাহলে হয়তো দোষ হয় না, কিন্তু মানে মানুষ হয়তো মরে না, কিন্তু জেনে শুনে সেই বিষ যদি কেউ হজম করে, জানে সে সাপের বিষ খাচ্ছে, খেয়েও তার কিছু হলো না, সে হজম করে ফেললো, তার জন্য কি শাস্ত্রে কোনো শক্ত বিধান নেই, মানে আমাদের হিন্দু শাস্ত্রে? উত্তর জোগাচ্ছিল না। হঠাৎ 12 বছরের নন্দী চৈতন্য করিয়ে দিল, দাদাবাবু এবার ঘরে যাও, গাঁ ঘরের লোক তো ভালো নয়, কোথায় আনাজ কানাজ দিয়ে দেখবে আর কুচ্ছা রটাবে, আত হয়েছে তো। আবার এই যে শব্দটা আত হয়েছে তো, মানে রাত হয়েছে, একটা মানে একটা অশিক্ষিত ঘরের, নিচু ঘরের এই যে মেয়েটা, ছোট একটা মেয়ে, সেও বুঝতে পারছে যে কি সাংঘাতিক ঘটনা হয়ে গেছে, সুভাষ কাকিমার জীবনে কত বড় একটা দুর্ঘটনা ঘটেছে সে বুঝতে পারছে। সমাজ যে তাকে মানে মেনে নিচ্ছে না, সেটাও মেয়েটা বুঝতে পারছে, এবং এটাও বুঝতে পারছে এই রাত্রে যদি সুভাষ কাকিমার থেকে বয়সে বড় কোনো ছেলে, মানে কোনো পুরুষ তার সাথে একা দাঁড়িয়ে কথা বলে, তৎকালীন গ্রামের সমাজ এই বিষয়েও কুৎসা রটাবে, ছিচিকার তুলবে, একেবারে ধিক্কার জানাবে। সেই মেয়েটাও বুঝতে পারছে, সেই ছোট্ট মেয়েটা এরকম কথা, তাই সেই কথাগুলো বলছে গা ঘরের লোক ভালো নয়, মানে মেয়েটার মধ্যেও বোধশক্তি আছে, সেও যেন উন্নত। কেন উন্নত? এখানে একটা আবছা ইঙ্গিত লেখিকা দিলেন যে ওই সুভাষ কাকিমার সান্নিধ্যেই হয়তো মেয়েটা উন্নত। এই যে মেয়েটার মা সুভাষ কাকিমার কাছে তাকে পাঠিয়েছে, নিশ্চয়ই সুভাষ কাকিমার প্রতি তার একটা ভালোবাসা ছিল বলেই পাঠিয়েছে। সুভাষ কাকিমাকে একা রাখতে চায়নি, গ্রামের আর তো কেউ আসেনি, ও এসেছে। সুভাষ কাকিমাকে সবাই দূর করে দিতে চাইছে, এক ঘরে করে দিতে চাইছে, সবাই তাকে ধিক্কার জানাচ্ছে, কিন্তু ওই ছোট ঘরের ছোট মেয়েটাকে পাঠিয়েছে তার মা। অতএব সুভাষ কাকিমার প্রতি ভালোবাসা যে সম্পূর্ণ গ্রামের থেকে উঠে গেছিল তা নয়, কোনো একজনের ব্লাড থেকে কিন্তু এসেছে। সে নিচু ঘরের কোনো একটা মেয়ে, অর্থাৎ নারী সমাজের মধ্যেই ভালোবাসাটা তৎকালীন সমাজে দেখানো হচ্ছে। সে অশিক্ষার আলোতেও সেই নারী সমাজের মধ্যে মন, মানে একটা মনের পরিচয়, একটা স্পষ্ট ভালো মনের মানসিকতাকে দেখানো হয়েছে এখানে। যাই হোক, উত্তর জোগাচ্ছিল না। হঠাৎ 12 বছরের নন্দী চৈতন্য করিয়ে দিয়ে বলেছে, আচ্ছা 12 বছরের বয়স ওই নন্দীর, মানে যে মেয়েটি রয়েছে, কথাটা বড় নিদারুণ সত্যি। কোন কথাটা? এই যে নন্দীর কথাটা, যেটা সে বলল। লজ্জায় লাল হয়ে উঠলেও এক কথায় উল্টো মুখ ধরতে পারাও শক্ত। নন্দী মানে কোনো কথা না ভেবেই বলে ফেলেছে কথাটা, কিন্তু মূলত লজ্জা পাচ্ছে, মানে সুভাষ কাকিমা লজ্জা পাবে এটা ভেবেও সে লজ্জা পাচ্ছে, কিন্তু চট করে মুখ ঘুরিয়ে চলে যাওয়াটাও তার পক্ষে শক্ত কাজ।
তাই বললাম একটা কথা শুধু জিজ্ঞেস করব কাকিমা, গিরিন ঠাকুরদা আপনার সঙ্গে যা ব্যবহার করতেন সে তো কারোর অবিদিত নেই, মানে যে ব্যবহার গিরিন ঠাকুরদা আপনার সাথে করেছে, আপনার শ্বশুরমশাই করেছে, সেটা তো সবাই জানে। অথচ তার জন্যে মানে আপনার প্রতি একটা মানুষ এত অন্যায় করেছে, এত শাস্তি ভোগ করেছেন আপনি জীবনে, তার জন্য তার কথা ভেবে আপনি এত কষ্ট সহ্য করলেন এত মাস ধরে, আবার তার কথা ভেবেই প্রায়শ্চিত্ত করতে যাচ্ছেন লাঞ্ছনা, মানে তার কুলো গৌরব রক্ষা করার জন্য। মানে সুভাষ কাকিমা যে সেই গিরিন ঠাকুরদার কুলগৌরবকে ধ্বংস না হয় যাতে, সেই জন্যই প্রায়শ্চিত্ত করতে চাইছে, সেটা মনতোষ বুঝতে পেরেছিল। তাই বলতে তার জন্য আপনি এত কিছু ভাবছেন, এটা কি একটা কথা হলো মনতোষ? কাকিমা হেসে ফেললেন। উনি রাগের মাথায় যখন তখন আমার মাথা লক্ষ্য করে লাঠি নিয়ে তেড়ে আসতেন বলে আমি জেনে বুঝে ওর মাথায় লাঠি বসানোর ভারটা নেব? বলছে তিনি না বুঝে কাজটা করতেন, তিনি দুঃখী মানুষ ছিলেন, তিনি খুব বিচলিত অবস্থায় জীবন কাটাচ্ছিলেন। সেই অবস্থায় তিনি যদি আমাকে দুঘা মেরে থাকেন কি আমার সাথে অন্যায় করে থাকেন, আমি জেনে বুঝে তার সাথে অন্যায় করব? লাঠি মারার অর্থ হচ্ছে অন্যায় করা, এটাই বলতে চাইছেন। আর এক্ষেত্রে পাপটা যদি আমি মানে জিয়ে রাখি, আমি যদি প্রায়শ্চিত্ত না করি, তাহলে ওই গিরিন ঠাকুরদার মানে তোমার মনতোষের গিরিন ঠাকুরদার মাথায় লাঠির আঘাত করা হবে, অর্থাৎ তার কুলকে ডুবিয়ে দেওয়া হবে, এটাই বলতে চাইলেন। কিন্তু লোকে কি এর মর্ম বুঝলো? বলছে তুমি যে কাজটা করলে সেটা কি লোকে বুঝলো? গ্রামের লোক কি তোমার কথাটা বুঝতে পেরেছে? মনতোষ প্রশ্ন করেছে। লোকের বোঝাটাই তো শেষ কথা নয় ভাই। কি সুন্দর একটা উক্তি। বলছে লোকে কি বুঝলো বা লোকে কি জানলো, লোকে কি চাইলো, সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই। এই জায়গায় প্রমাণ করছে সমাজটা কিন্তু সুভাষ কাকিমার বিষয় নয়। সমাজে কে কি মনে করবে তাই জন্য সে প্রায়শ্চিত্ত করছে তা কিন্তু নয়। সে প্রায়শ্চিত্ত করছে তার সংসারের কথা ভেবে, তার মৃত স্বামীর কথা ভেবে, তার মৃত শ্বশুরের কুলগৌরব রক্ষার কথা ভেবে। সে সমাজের কথা ভাবছে কিন্তু মোটেই তা না। সমাজ তাকে এতদিন চালায়নি, আজও সে সমাজকে খুব একটা যে প্রায়োরিটি দিচ্ছে তা নয়, কিন্তু সমাজের সাথে সে যে নম্র ভদ্র আচরণ করছে সেটা তার স্বামীর বংশগৌরবকে ধরে রাখার জন্য, তার শ্বশুরের বংশগৌরব বা মর্যাদা যাতে হানি না হয় সেই জন্য। সেই বংশের মানে বৌমাসে সে সেই জায়গাটায় আঘাত আনতে চাইছে না। এই লাইনটা, এই কথা মানে এই যে লোকের বোঝাটাই শেষ কথা নয়, এ কথার কিন্তু একটা বিশেষ ইঙ্গিত আমাদের লেখিকা দিয়েছেন, মানে সুভাষ কাকিমার চারিত্রিক বৈশিষ্ট্যের একটা ইঙ্গিত। আচ্ছা, আরেকটি শেষ কথা, কিছুতেই এই সন্দেহকে দূর করতে পারছি না। ভাবছি কি করে পারলেন? মনতোষের মনের মধ্যেও এসছে, বলছে আপনি কি করে পারলেন? মানে এই যে প্রশ্ন সকালবেলা মানুষ করেছে তাকে, কি করে পারলে, মানে এত অনাচার করতে পারলে কি করে? কিন্তু মনতোষের এই যে কি করে পারলেন, এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু তফাৎ আছে। সে কিন্তু বলছে না কি করে অনাচার করতে পারলেন, সে বলছে আপনি কি করে এত যন্ত্রণা সহ্য করতে পারলেন। এই 6 মাস ধরে আপনি বুকে যন্ত্রণা সহ্য করে রাখলেন, কাউকে বললেন না, কাঁদলেন না, এত শক্তি আপনি কোথা থেকে পেলেন? এই প্রশ্ন মনতোষ এনেছে। মনতোষ কিন্তু ওই গ্রামের মানুষের মধ্যে মিশে যায়নি, মনতোষকে কিন্তু তিনি সমাজের মধ্যে মিশিয়ে দেননি। এই গল্পের মধ্যে লেখিকা অনেকগুলো দিক দেখিয়েছেন, সমাজের অনেকগুলো দিক। এক হচ্ছে গ্রাম্য অশিক্ষিত সমাজ, আচার সর্বস্ব সমাজ, অন্ধ ধর্ম মেনে চলা সমাজ একদিকে, আরেকদিকে দেখিয়েছেন সেই সমাজেই এমন একটা নারী যে অত্যন্ত কঠিন মনের হতে পারে, কিন্তু সে আধুনিক মনস্কা, সে শ্রদ্ধা রেখেছে তার মানে বয়স্ক মানুষের প্রতি, শ্রদ্ধাশীলা, এমন একটা নারীকেও দেখিয়েছেন। আটপৌরে জীবন কিন্তু আধুনিক মনের এবং খুব উদার মানসিকতার। আবার অন্যদিকে মনতোষকে দেখিয়েছেন এমনই একটা ব্যক্তিত্ব যার মধ্যে শিক্ষার আলো পৌঁছেছে বলেই সে ওই সমাজের, ওই গ্রাম্য পরিবেশের ওই রকম মানুষগুলোর থেকে আলাদা। তার মাথা যন্ত্রণা করেছে ওই ধরনের আলোচনা শুনে। এখানে লেখিকা আমাদের সমাজে একটা উত্তরণের ইঙ্গিত দিয়েছেন। এই মনতোষের মতো মানুষ পরবর্তীকালে সমাজটাকে এগিয়ে নিয়ে চলবে, এটা লেখিকা আমাদের বুঝিয়ে দিলেন। সমাজে একজন মানুষ আছে যে দীপ জ্বালাতে পারে, যে সমাজটার উত্তরণ ঘটাতে পারে, সমাজটা মরে যেতে পারে না, এই ধরনের মানুষগুলো বেঁচে আছে বলে। যাই হোক, আমার গল্প পাঠ এবং গল্পের আলোচনা আজ এখানেই শেষ করছি। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আর খুব শীঘ্রই আমি এই গল্পটার
প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হব আমার অন্য একটা ভিডিওতে। তাহলে চলো আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো।